বলবো না আমার হতে। তবে জীবনসঙ্গী বেছে নিতে ভুল করবেন না। আমি সাদ ভাইয়া কিংবা শাহেদ ভাইয়া কারো নাম নিব না। যে আপনার যোগ্য তাকেই আপনি নিজের জন্য বেছে নিবেন। গুডবাই এবং টেক কেয়ার। রিদিমা বসে আছে নিজের রুমের বারান্দায়। পাশ থেকে বেলি ফুলের তীব্র গন্ধ নাকে আসছে। এখন সন্ধ্যার সময়। সাদ আর তার মা বাড়িতে চলে যায় দুপুরেই। তারপর বিকেলের দিকে ইসুয়ার বাড়ির লোকেরা ও বিদায় নিল। শাহেদ আর শিলা যেতে নিলেই তাদের আটকে দিল না আফজাল সাহেব। আজ থেকে তারা দুই ভাইবোন মায়ের কাছেই থাকবে। আর কতকাল ছন্নছাড়া জীবন কাটাবে? বাধ্য হয়ে রয়ে গেল দুজনেই। আকাশও খুশি। সুরাইয়া খানের আনন্দের শেষ নেই। তবে সিনথিয়ার জন্য তিনি রবিনের কাছে তদারকি করতে গেলে রবিন সাফ সাফ বলে দিল, রবিন যথোপযুক্ত সাজা পাওয়ার পর সঠিক টাইমে ফিরে আসবে সিনথিয়া। এসব ভাবতে ভাবতেই রিদিমা কল করল কাউকে। রিদিমা, আমার নতুন পিয়ের ব্যবস্থা করেছ? ম্যাম, খুব শীঘ্রই ব্যবস্থা হয়ে যাবে। রিদিমা রেগে শাট আপ। কবে হবে? আমি দুদিনের মধ্যে ফিরছি। জলদি আমার জন্য পিয়ের ব্যবস্থা করো। ওকে কে ম্যাম। রিদিমা কলটা রাখতেই কেউ দরজায় নক করল। শাহেদ আসব? রিদিমা পিছু ফিরে বারান্দায় চলে আয়। শাহেদ রিদিমার কথা অনুযায়ী বারান্দায় এসে রিদিমার পাশেই চেয়ার পেতে বসে। শাহেদ, কি অবস্থা প্রিয়দর্শিনী? রিদিমা, এই তো। তা কি মনে করে? আমার রুম চিনলি কি করে? শাহেদ ইসুয়া দেখিয়ে দিল। রিদিমা, ওহ। শাহেদ, এখন শরীর কেমন আছে? রিদিমা, মোটামুটি। শাহেদ, সাদ কল করেছে তোর খবর জানতে। রিদিমা, আমাকেও কল করলে পারত। শাহেদ, আন্টি আর সাদ লন্ডন ফিরছে কাল। রিদিমা, তাই নাকি? আমিও ব্যাক করছি দুদিন পর। শাহেদ, এই অবস্থায়? রিদিমা, কেন? আমার কি কোনো গুরুতর রোগ হয়েছে যে বেরুতে পারব না? শাহেদ, তা না, এমনিতেই বলছিলাম। তুই আর চেঞ্জ হলি না। রিদিমা, অনেক কষ্টে পাথর হয়েছি, মাটির মতো গলতে চাই না আর। শাহেদ, রিদিমা, ফুফুকে দেখে রাখিস। বাড়ির সবাই তো আছেই। শাহেদ, সত্যিই আবার ছেড়ে যাবি? রিদিমা, পিছুটান নেই যে। শাহেদ, এই বাড়ির প্রতিটা মানুষের তোকে প্রয়োজন। রিদিমা, স্কুলের চাকুরিটা আর করবি? শাহেদ, না, ভাবছি ছেড়ে দিব। রিদিমা, সে তুই স্কুল ছেড়ে দিতেই পারিস মাস্টার। সেই চঞ্চল কিশোরীর মন খারাপের কারণ উদ্ঘাটন করবি না? শাহেদ, লন্ডনে থেকেও দেশের প্রতিটা মানুষের পেছনে গোয়েন্দা লাগিয়ে রেখেছিস? পারিস ও বটে। রিদিমা, মেয়েটা কিন্তু দারুণ। শাহেদ, বড্ড ছোট। রিদিমা, সময় নে। চোখে চোখে রাখো। যেতে দিস না আড়ালে। শাহেদ, ততদিনে বুড়ো হয়ে যাব যে। রিদিমা, ছোট্ট নিশুয়া একটা বুড়ো বর পাবে। শাহেদ, মাথায় একটু প্রবলেমও আছে। রিদিমা হাসতে থাকে শাহেদের কথায়। শাহেদও তাল মিলাল রিদিমার সঙ্গে। শিলা ড্রয়িং রুমে বসে আছে টিভি চালিয়ে। রবিন পিছন থেকে এসে মাথায় চাটি মারে। শিলা, ওপ্পপ ভাইয়া। রবিন, কি? শিলা, মারলে কেন? রবিন, কখন মারলাম? শিলা, এই তো এখনই। রবিন, মিথ্যাবাদী কোথাকার। শিলা কোমরে হাত গুজে কি বললে? রবিন দাঁত কেলিয়ে, ফুফি, ওরে বের কর বাড়ি থেকে। দেখ, কোমর বেঁধে ঝগড়া করতে নামছে। দিতি বেগম এগিয়ে আসতে আসতে, আমি স্পষ্ট দেখেছি তুই মেয়েটাকে জ্বালাচ্ছিস।
শিলা মুখ ভেঙ্গুচিয়ে দেখেছ। কার দোষ? রবিন মা, তুমি অলওয়েজ আমার বিপক্ষে থাকো। হঠাৎ ড্রয়িং রুমে ইসুয়ার আগমন। সবাই ইসুয়ার দিকে তাকিয়ে আছে। ইসুয়া দিতি বেগমের দিকে তাকিয়ে। ইসুয়া আম্মু, আমার কিছু কথা ছিল আপনার সঙ্গে। দিতি বেগম বল। ইসুয়া, আমি কটা দিনের জন্য বাড়িতে যেতে চাই। দিতি বেগম কিছু বলতে যাবে তার আগেই রবিন তার মুখের কথা কেড়ে নিয়ে নো নেভার। ইসুয়া ভ্রু কুঁচকে কেন? দিতি বেগম রবিনকে ধমকে উঠলেন, তুই চুপ কর। রবিন। দিতি বেগম, কালই যেতে হবে? ইসুয়া, বিয়ে হওয়ার পর তো আর একবারের জন্য ওই বাড়িতে যায়নি, তাই মনটা কেমন করছে। রবিন, আচ্ছা, কাল সকালে আমি দিয়ে আসব আর সন্ধ্যায় আবার আমি নিয়ে আসব। ইসুয়া, আপনি হয়তো শোনেননি, আমি বলেছি যে কটা দিনের জন্য আমি যাব। রবিন, একদিনের জন্যে হলে যাও, নয়তো যাওয়ার দরকার নেই। দিতি বেগম, কেন? ও গিয়ে কিছুদিন থেকে আসুক বাপের বাড়িতে। তোর প্রবলেম কি? রবিন ইসুয়ার দিকে তাকিয়ে, তুমি যাচ্ছ না মানে যাচ্ছ না? আমার পারমিশন নেই। কথাটা বলে রবিন নিজের রুমে চলে যায়। এদিকে ইসুয়া মন খারাপ করে ছাদে চলে যায়। ড্রয়িং রুমে বেকুব হয়ে বসে থাকে শিলা আর দিতি বেগম। সুরাইয়া খান রান্নাঘর থেকে সব শুনেন। তিনি রান্নাটা শেষ করে রবিনকে বুঝিয়ে বলবেন, মনে মনে ঠিক করেন। সাদ ল্যাপটপে কাজ করতে করতে রেহানা বেগমের উদ্দেশ্যে বলল, সাদ মা, তোমার সবকিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়েছ তো? রেহানা বেগম, সবই নিয়েছি, শুধু দুটো জিনিস নেওয়ার মতো বাকি। সাদ ভ্রু উঁচিয়ে, কি? রেহানা বেগম, মনের মতো একটা বৌমা আর আমার মনটা কিছুতেই যেতে ইচ্ছে করছে না। সাদ, যত সব বাজে কথা। তোমাকে তো বললাম থেকে যাও দেশে। রেহানা বেগম, একা? সাদ, তো তোমার জন্য আমি পার্টনার আনব কোত্থেকে? রেহানা বেগম, বিয়ে করেনি। সাদ, তোমার এই তেনা প্যাচানো কবে বন্ধ হবে বলতো? রেহানা বেগম, রিদিমা মেয়েটা মনের মতো ছিল, ছেলের বৌমা হিসেবে পারফেক্ট। সাদ আবারও শুরু করলা? রেহানা বেগম, আচ্ছা আচ্ছা, আর বলবো না। তুই সারা জীবন সন্ন্যাসীই থাক। আমার কি? সাদ, সব ভালো মতো প্যাক করে নাও। রেহানা বেগম, নিয়েছি। সাদ, গুড। রেহানা বেগম, খেতে আয়। খাবার দিচ্ছি টেবিলে। সাদ, একটু কাজটা সেরে নেই। সাদের কথায় তেতে উঠলেন রেহানা বেগম। হাতে থাকা তরকারির চামচটা দিয়ে ঝনঝন শব্দ তুললেন টেবিলে। সাদ, হোয়াট হ্যাপেন্ড মা? রেহানা বেগম, এভাবে অপেক্ষা করতে পারবো না রোজ রোজ তোর জন্য। আমার ঠেকা পড়েনি এত। সাদ বেচারা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। মায়ের এমন অহেতুক রাগের মানেটা তার স্পষ্টই জানা আছে। রবিন রুমের লাইট অফ করে মাথায় হাত রেখে চোখ বন্ধ করে আছে। রবিনের প্রচণ্ড রাগ হলে যা সে প্রতিনিয়তি করে থাকে। দরজা খোলার আওয়াজ পেতেই পাশ ফিরে শুয়ে পড়ে রবিন। লাইট জ্বলে উঠতেই প্রচণ্ড জোরে বলে উঠল, রবিন, আমার চোখে আলো লাগছে। সুরাইয়া খান, আমি ইসুয়া নই। রবিন সুরাইয়া খানের কথা শুনে চোখ খুলে বিছানায় বসল। সুরাইয়া খান এগিয়ে আসে রবিনের পাশে বসে। সুরাইয়া খান রবিনের মাথায় হাত দিয়ে, কি হয়েছে? রবিন, কিছু না তো। সুরাইয়া খান, কিছু না হলে মেয়েটাকে এভাবে কষ্ট দিল কেন? রবিন আমাকে জিজ্ঞেস করেছে একবার ও যে বাড়িতে যাবে কিনা। সুরাইয়া খান, সামান্য এটুকুর জন্য এত বাজে ব্যবহার? তাহলে বুঝো ওর ভিতরে কি চলছে। রবিন, মানে?
সুরাইয়া খান, তুই ও তো মেয়েটার কাছ থেকে অনেক কিছু লুকিয়ে গেছিস। রবিন মলিন মুখে তাকিয়ে রইল ফুফির দিকে। সত্যিই তো। রবিন তো আরও বড় অপরাধ করেছে। সুরাইয়া খান আবারও বললেন, মেয়েটাকে কটা দিনের জন্য নিজের উপর ছেড়ে দে। দেখবি ধীরে ধীরে সব ঠিক হয়ে যাচ্ছে। রবিন ওকে ছাড়া থাকা সম্ভব না। সুরাইয়া খান উঠে দাঁড়ায় আর হেসে বললেন, তাহলে অভিমান ভাঙাতে পারিস কিনা দেখ। রবিন। সুরাইয়া খান চলে গেলেন। রবিনের মাথায় চলতে থাকে ভিন্ন ধারার খেলা। রাতে সবাই ডিনার করে যে যার রুমে ফিরে। ইসুয়া আজ ইচ্ছে করেই দেরিতে আসে রুমে। সবাই চলে যাওয়ার পর ও ইসুয়া প্রায় ঘণ্টাখানেকের মতো বসেছিল ড্রয়িং রুমের সোফায়। কিন্তু তারপর রহিমার জন্য সে ড্রয়িং রুমেও বেশিক্ষণ বসে থাকতে পারল না। রহিমার অহেতুক প্রশ্নে বিরক্ত হয়ে গেছে ওই 1 ঘণ্টায়। ইসুয়া রুমে ঢুকতেই রুমের লাইট বন্ধ হয়ে গেল। অন্ধকারে হাতড়ে হাতড়ে বিছানা খুঁজতে লাগল ইসুয়া। কিন্তু 1 সেকেন্ড পরেই সে বুঝতে পারল সে হাওয়ায় ভাসছে। যদিও সে বুঝতে পেরেছে রবিনই তাকে কোলে তুলে নিয়েছে। তারপর ও সামান্যতম জোড়াজুড়ি করল না সে। এই যেন নীরব অভিমান। রবিন ইসুয়ার কোনো রিঅ্যাকশন না দেখে অবাক হল। ইসুয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল। রবিন এই অন্ধকারে হাত ছেড়ে দিল, কোমর ভাঙবে নিশ্চিত। ইসুয়া তার দুহাতে শুধু রবিনের গলা জড়িয়ে ধরে। কোনো কথা বলল না। রবিন যেন সুযোগের সদ্ব্যবহার করছে। রবিন ইসুয়ার নাকে নাক ঘষে বলল, বড্ড জেদ। ইসুয়া চুপ করেই রইল। জবাব দিল না। রবিন এবার ছোট করে একটা কামড় বসিয়ে দিল ইসুয়ার উপরের ঠোঁটে। ইসুয়া ছোট করে আওয়াজ করল, আহ। রবিন হেসে, আরেকটা দিব? ইসুয়া, মেরে ফেলব একদম গন্ডাক্তার কোথাকার। রবিন রাগ ভেঙেছে? ইসুয়া, না। রবিন, বাড়িতে যেতে চেয়েছ কেন? ইসুয়া, এমনিতেই। রবিন, সরি। আর কখনো কিছু লুকাবো না তোমার কাছ থেকে। এই কানে ধরছি। ইসুয়া, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। রবিন ইসুয়ার গাল চেপে ধরে, খুব দেখতে ইচ্ছে করছে? না মিস অধ্যাপিকা। ইসুয়া, আমার কোনো শখ নেই কাউকে কান ধরতে দেখার। রবিন, তবে আমার খুব ইচ্ছে আছে। ইসুয়া, কি? রবিন, অন্ধকারে বউকে আদর দেওয়ার। ইসুয়া এবার হাত পা ছোড়াছুড়ি করতে লাগল, ভালো হবে না বলে দিচ্ছি। ছাড়ুন। রবিন, নো ছাড়াছাড়ি। আজ আর কোনো কথা শুনছি না। ইসুয়া, দেখুন ভালো হচ্ছে না একেবারে। দূরে যান। রবিন ইসুয়াকে বিছানায় শুইয়ে দিল, চলে যাব? ইসুয়া, দূরে যেতে বললাম তো। রবিন, ওকে। ইসুয়া, আল্লাহ বাঁচলাম। রবিন বিছানা থেকে 1 পা এগিয়ে গিয়ে আবার ফিরে এল, জি না। আজ আর বাঁচার জো নেই আপনার। রবিন রুমের লাইট জ্বালাল। ইসুয়া বসে আছে বিছানায়। রবিন এগিয়ে গেল তার কাবার্ডের দিকে। কাবার্ড খুলে একটা টকটকে একরঙা লাল শাড়ি আর একটা চিকন হাতাকাটা ব্লাউজ বের করল। রবিন ইসুয়ার দিকে এগিয়ে যাও, এগুলো পরে এসো। ইসুয়া, কেন? রবিন, যা বলেছি করো। নয়তো একটু আগের কাজটা এখন করে ফেললে আমি দায়ী না। ইসুয়া চোখ বড় বড় করে, অসহ্য। রবিন, সহ্য করে নাও। যাও জলদি। ইসুয়া, যাচ্ছি তো। ইসুয়া ওয়াশরুমে গিয়ে শাড়িটা পরল। কিন্তু ঝামেলা করে বসল ব্লাউজটা। এতটাই অ্যানইজি লাগছে, বলার মতো না। ইসুয়া শাড়ির আঁচল দিয়ে পুরো পিঠ ঢেকে বেরিয়ে এল ওয়াশরুম থেকে। রবিন ইসুয়াকে দেখে কপাল কুঁচকে, এভাবে শাড়ি পরেছ কেন?
ইসুয়া রেগে, এটা কেমন ব্লাউজ? ছি। রবিন, এটা সানি লিওনির কাছ থেকে দুদিনের জন্য ভাড়া করে এনেছি। ইসুয়া। রবিন, আঁচল সরাও। সুন্দর করে পরো। ইসুয়া আঁচলটা ফেলতেই পিঠের 1/3 উন্মুক্ত হয়ে গেল। রবিন, পিছনে ফিরো। ইসুয়া, কেন? রবিন, আমি বলছি তাই। ইসুয়া, পারবো না। রবিন বিছানা থেকে দাঁড়িয়ে পড়ে, আমার এমনিতেই জোরজবরদস্তি ভালো লাগে না। তুমি যখন চাইছ। ইসুয়া, এই না, ফিরছি। ইসুয়া পিছনে ফিরতেই পিঠের সেই জোড়া তিলখানা স্পষ্ট দেখা দিচ্ছিল। রবিন এগিয়ে এসে তাতে চুমু খেল। ইসুয়ার সারা শরীর কেঁপে ওঠে। রবিন ইসুয়ার চোখগুলো 2 হাতে আটকে ধরে। ইসুয়া, চোখ ধরলেন কেন? রবিন, 1 সেকেন্ড, আমি চোখগুলো ছাড়ছি, তবে তুমি চোখ খুলবে না। ইসুয়া, কি করছেন বলুন তো? ইসুয়ার চোখ ছেড়ে রবিন ইসুয়ার সামনে গিয়ে দাঁড়াল। রবিন এবার চোখ খুলো। ইসুয়া হা হয়ে আছে। রবিন হাঁটু গেড়ে বসে আছে ইসুয়ার সামনে। হাতে অনেকগুলো কাঠগোলাপ আর একটা বক্স। রবিন গুনে দেখ, 101টাই আছে। সেদিন একটা ফুল নিয়েছি তোমার খোপা থেকে। আজ 101টা ফেরত দিল ভালোবাসার রূপে। ইসুয়া, থ্যাংক ইউ। ওইটা কি? রবিন, বক্সটা খুলে তোমাকে ডাক্তার মন্ড ইয়ারিং দেওয়া কোনো ব্যাপার না রবিন চৌধুরীর কাছে, কিন্তু আমার গোল্ডেনের দুলগুলো অনেক ভালো লেগেছে, তাই নিয়ে আসলাম আমার অধ্যাপিকার জন্য। ইসুয়া, ওএমজি, অনেক সুন্দর। রবিন, আমি পরিয়ে দিচ্ছি। ইসুয়া, আমি পরে নিতে পারব। রবিন, উহু, আজ আমি সাজাই আমার মিসেসকে। ইসুয়া লজ্জায় মাথা নিচু করে রইল। রবিন ইসুয়াকে দুলগুলো পরিয়ে দেয়। ইসুয়ার হাত দুটো নিজের হাতে নিল। রবিন, এইদিকে তাকাও। ইসুয়া মাথা উঁচু করে তাকাল। রবিন মুচকি হেসে বলল, আরো অপেক্ষা করতে হবে আমায়। তোমাকে পেতে? ইসুয়া জবাবহীন দৃষ্টিতে তাকিয়ে রইল। রবিন, আমি কি ধরে নেব নীরবতা সম্মতির লক্ষণ? ইসুয়া নিশ্চুপ। রবিন নিজে বিছানায় বসে ইসুয়াকে টেনে কাছে নিয়ে এসে কোলে বসাল। রবিন, মিস অধ্যাপিকা, আপনার স্টুডেন্ট কনফিউজড, প্লিজ হেল্প হিম। ইসুয়া, মানে? রবিন, এখন তুমি আমার কথার উত্তরে যদি হ্যাঁ মানে রাজি থাকো তবে আমার গালে একটা চুমু খাবে। আর যদি তোমার উত্তর না হয় তবে সোজা বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ো। আমার দিকে ফিরবে না। ইসুয়া। রবিন, তোমার অস্বস্তি হচ্ছে? এই আমি চোখ বন্ধ করলাম। তুমি তোমার আনসার আমাকে জানাও। ইসুয়া দোটানায় পড়ে। আজ রবিনকে নাখোঁজ করা মানে স্বামীর অধিকার থেকে বঞ্চিত করা ওকে। কিন্তু ইসুয়ার ভীষণ লজ্জা লাগছে। কি করবে সে? রবিন, কি হলো? তোমার উত্তর দেওয়া হয়েছে। ইসুয়া উঠে গিয়ে রুমের লাইটটা অফ করে দিল। রবিন চোখ খুলল। অন্ধকার দেখে নিরাশ হয়ে পিছু ফিরবে তখনই ইসুয়া রবিনের কলার চেপে ধরে তাকে লেপকেস করে বসল। রবিন ভাবতেও পারেনি এমন কিছু। ইসুয়া রবিনকে ছেড়ে দূরে গিয়ে বসে। রবিন তার প্রশ্নের জবাব পেয়ে ভীষণ এক্সাইটেড ইসুয়াকে জড়িয়ে ধরে বলল, অধিকার পেয়ে গেলাম যে। আজ থেকে শান্তির ঘুম হারাম হয়ে গেল অধ্যাপিকা আপনার। এর বেশি রোমান্টিক দৃশ্য আশা করলে থেঙ্গামু একটারে। পাজি পাজি রিডার্স শুধু রোমান্টিক সিন খুঁজে। দুদিন পর। দিতি বেগম জন্মের পর থেকে কোনো কথা শুনেছিস? যে আজ শুনবি। রিদিমা, মমো, জাস্ট স্টপ দিস ড্রামা। দিতি বেগম, আমার সবকিছুই ড্রামা তোর কাছে? রিদিমা একটু চুপ করবে। বাড়ি থেকে বের হব শান্তিপূর্ণভাবে, সেটারও জো নেই। আফজাল সাহেব, দিতি ওকে বাধা দিও না তো।
দিতি বেগম দাও আরো লাই দাও। মাথায় তোলো। মমতা চৌধুরী মেয়েটাকে কোথায় দোয়া করে দিবে, তা না করে সেই কখন থেকে বকবক করেই চলেছ। দিতি বেগম এই চুপ করলাম। আর কিছু বলবো না। যে যা খুশি করো। রবিন ছুটে এসে আপনি চল চল, গাড়ি চলে এসেছে। তোমার ফ্লাইট কয়টায়? দিতি বেগম এগিয়ে এসে ছেলের কান ধরে। রবিন চেঁচিয়ে ওপ্পপ মা। কি করছো? দিতি বেগম কোথায় বোনকে যেতে মানা করবি, তা না করে এগিয়ে দিচ্ছিস? শাহেদ তোমার কি মনে হয় মামি? রিদিমা কারো কথা শুনবে? সুরাইয়া খান মোটেও না। রবিনের কান ছাড়ো তো ভাবি। রবিন লাগছে তো মা, ছাড়ো। দিতি বেগম কেউ ইয়োকে আটকাবি না তো? আকাশ সারা দেশে হরতাল পড়লেও আজ রিদিমা লন্ডনে যাবেই। সো তুমি ও সে চেষ্টা আর করো না। যা করেছ করেছ। ইসুয়া এগিয়ে এসে আবার কবে আসবে আপু? রিদিমা হেসে যত শীঘ্রই আমি পিম্মি হব তত শীঘ্রই। ইসুয়া লজ্জায় লাল হয়ে ওঠে। রবিন কাশতে লাগল। রিদিমা দিতি বেগমের দিকে এগিয়ে গেল। মম এত টেনশন নিও না তো। আমি প্রথম কদিন সাদ আর রেহানা আন্টির সাথে থাকব তো। তারপর আবার আগের বাসায় ফিরব। সম্পূর্ণ সেফটি নিয়ে। দিতি বেগম আচ্ছা। নিজের খেয়াল রাখিস। সবার থেকে বিদায় নিয়ে রিদিমা গাড়িতে উঠে বসে। পাশে রবিন আর শাহেদ। তারা রিদিমাকে এয়ারপোর্টে এগিয়ে দিতে যাচ্ছে। রিদিমার ফোনে কল আসে। রিদিমা হ্যালো বল। সাদ তুই রওয়ানা হয়েছিস হৃদ? রিদিমা এয়ারপোর্ট যাচ্ছি। সাদ ফ্লাইট কয়টায়? রিদিমা 7:35। সাদ আমি তোকে এই দেশের এয়ারপোর্ট থেকে ড্রপ করে নিব। রিদিমা আমি তোর বাসা চিনি তো। চলে যেতে পারব। সাদ তার কোনো দরকার নেই। আমি আসবো এয়ারপোর্টে বললাম তো। রিদিমা ওকে বাই রাখছি রে। সাদ ওকে। সাদের ফোন রাখতেই রিদিমাদের গাড়ি এয়ারপোর্ট এসে থামল। রিদিমা ফিরে যাচ্ছে তার আগের জীবনযাত্রায়। আমার কাছে তুমি মানে 7 রাজার ধন। আমার কাছে তুমি মানে অন্যরকম। আমার কাছে তুমি মানে 7 রাজার ধন। আমার কাছে তুমি মানে অন্যরকম। আমার কাছে তুমি মানে আমার পোষা পাখি। দিনে রাইতে চোখ বুজিয়া তোমায় আমি দেখি। তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না। তাই তো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি না। আমি মানে তুমি আর তুমি মানে আমি। আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি। আমি মানে তুমি আর তুমি মানে আমি। আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি। হেই 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 আহো হেই 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 আহা। হেই 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 আহো হেই হেই হেই। হেই 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 আহো হেই 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 আহা। হেই 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 আহো হেই হেই হেই। গানটা রিদিমা যে বিল্ডিংয়ে থাকে তার আশপাশের কোনো বিল্ডিং থেকে ভেসে আসছে। কি আজব ব্যাপার না? লন্ডনের মতো শহরে প্রতিদিন সন্ধ্যার পর একটা করে বাংলা গান শোনা যায়। রিদিমা লন্ডন ব্যাক করেছে আজ 6 মাসেরও বেশি সময় হয়েছে। সাদের ওখানে ছিল 10-12 দিনের মতো। রেহানা বেগম অনেক জোরাজুরি করেন তাদের সাথে থাকার জন্য। কিন্তু রিদিমার মতো সেলফ ডিপেন্ডেন্ট মেয়ে রেহানা বেগমের কথায় সম্মতি জানাল না। সে আলাদা বাসায় উঠে সম্পূর্ণ নিরাপত্তা সহ। এই 6 মাস সে শুভকে ও অনেক খোঁজার চেষ্টা করেছে। সাদ ও তাকে হেল্প করেছে এই কাজে। কিন্তু শুভর কোনো হদিস মিলল না। রিদিমা খুব ভালো করেই জানে শুভ আজ ও তাকে চোখে চোখে রাখে। রিদিমা আজ ও শুভর নজরবন্দি হয়ে আছে। কিন্তু এই ছেলেটা ইচ্ছে করেই তার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে।
রিদিমা তার সিক্রেট গ্যাং আর রবিনের কাছ থেকে খোঁজ করে জানতে পারে শুভ তার বাবা মাকে লন্ডনের ফ্লাইটেই দেশ থেকে নিয়ে আসে রিদিমা এ দেশে আসার কিছুদিন পর। কিন্তু সবকিছু নীরবে করে ফেলেছে শুভ। একটা কাকপক্ষীতে ও টের পায়নি শুভর পরিবারের এইভাবে নিখোঁজ হয়ে যাওয়ার পিছনের ঘটনা। রিদিমা কফিতে চুমুক দিতে দিতে গানটা মুগ্ধ হয়ে শুনছিল। রিদিমার ফোনে কল আসাতে তার ধ্যান ভঙ্গ হল। রিদিমা হ্যালো ইসুয়া। ইসুয়া কেমন আছো আপু? রিদিমা তোমার কি খবর বল? ডক্টরের কাছে গিয়ে চেক আপ করিয়েছ তো? ইসুয়া হুম। রিদিমা এমন বোকামি আর করো না। তুমি এভাবে অসতর্ক হয়ে চললে তোমার সঙ্গে সঙ্গে আরও দুজনের রিস্ক আছে। ইসুয়া তুমি খবরটা পেয়েছ? রিদিমা হেসে হ্যাঁ রবিন আমাকে বলেছে। আমি ডাবল প্রিন্সেসের পিম্মি হতে যাচ্ছি। ইসুয়া। রিদিমা নিজের দিকে খেয়াল রেখো, ভালো থেকো। ইসুয়া ওকে। রিদিমা রাখছি। ইসুয়া আপু। রিদিমা হ্যাঁ বল, কিছু বলবে? ইসুয়া না মানে শুভর কোনো খোঁজ? রিদিমা 6টা মাস ধরে চেষ্টা করলাম তো অনেক। আমি আর টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। আমার অনেকটা সময় এমনিতেই নষ্ট করে ফেলছি। ইসুয়া না আসলে তোমার ভাইয়ের চোখে সবসময় বন্ধুত্ব ভাঙার কষ্টটা দেখি তো। তাই ভালো লাগে না। রিদিমা সব ঠিক হয়ে যাবে। এই শরীর নিয়ে এত টেনশন করো না তো। ইসুয়া ওকে টেক কেয়ার। রিদিমা বাই। রবিন আর ইসুয়ার যমজ মেয়ে হতে চলেছে। ইসুয়া আজ সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ পড়ে যায়। খুব বেশি উপর থেকে না পড়ায় ততটা ক্ষতি হয়নি। তারপর ও ডক্টর দেখাতে নিয়ে যায় রবিন। রান্নাঘরে কাজ করছিল সুরাইয়া খান। শিলা এসে দাঁড়ালো তার পিছনে। শিলা মা। সুরাইয়া খান হ্যাঁ বল। শিলা বেগুনি খাবো। সুরাইয়া খান দাঁড়া আমি ইসুয়ার জন্য আগে স্যুপটা নামাই। তারপর তোর বেগুনি করে দিচ্ছি। এর মধ্যেই সিনথিয়া দৌড়ে রান্নাঘরে ঢুকে তুমি সরো তো মা, আমাকে ও কিছু করতে দাও। সুরাইয়া খান বুঝলাম শ্বশুর বাড়ি যাবি, তাই বলে এত কাজ শিখতে হবে? সিনথিয়া রেহানা আন্টিকে ইমপ্রেস করতে হবে না। শিলা বাব্বা। বিয়ে ঠিক হতে না হতেই গিন্নি সাজার কত চেষ্টা। সিনথিয়া দেব কান মলে তোর। এত পাকনামি করতে কে বলেছে? সুরাইয়া খান সিনথিয়ার দিকে তাকিয়ে এই নে স্যুপটা ড্রয়িং রুমে ইসুয়াকে দিয়ে আয়। দুপুরে তো রান্না করলি তুই। রাতের খাবারটা আমি রান্না করে নিতে পারব। সিনথিয়া আচ্ছা দাও, আমি স্যুপটা দিয়ে আসছি। শিলা চল আমিও যাচ্ছি। সিনথিয়া আর শিলা স্যুপের বাটিটা নিয়ে ড্রয়িং রুমে চলে আসে। ইসুয়া বসে আছে সোফায়। সামনাসামনি বসে আছে দিতি বেগম আর রবিন। দেখেই বোঝা যাচ্ছে ইসুয়ার ক্লাস নেওয়া হচ্ছে। ইসুয়া মুখ মলিন করে বসে আছে। শিলা স্যুপ এসে গেছে। সিনথিয়া বাটিটা ইসুয়ার সামনে সেন্টার টেবিলের উপরে রাখতেই ইসুয়া বলে উঠল, খাবো না আমি। রবিন আর চোখে তাকিয়ে তোমার খেতে হবে না, আমার মেয়েদের খেতে দাও। দিতি বেগম ইসুয়ার দিকে তাকিয়ে এমন করলে চলে মা? একটু খাও। ইসুয়া আমার এর গন্ধ সহ্য হচ্ছে না। রবিন নাকে আঙ্গুল চেপে ঢকঢক করে গিলে ফেল। ইসুয়া পারবো না বললাম তো। আফজাল সাহেব এসে ইসুয়ার পাশে বসে, ডক্টর কি বললেন আজ? রবিন ডক্টর বলেছেন এতদিন যে খাবারটা খেয়েছে এখন সেই খাবারটা ডাক্তার করে দিতে। ইসুয়া বাজে কথা। দিতি বেগম কথা বন্ধ করে খাতো স্যুপটা।
রবিন সিনথিয়ার দিকে তাকিয়ে স্যুপ কে বানিয়েছে? সিনথিয়া মা। রবিন হাফ ছেড়ে দুষ্টু হাসি দিয়ে বলল, যাক, আমার মেয়েদের অন্তত তোর বানানো হাবিজাবি খেতে হবে না। সিনথিয়া, কি আমি হাবিজাবি রান্না করি? রবিন, তা নয়তো কি? সিনথিয়া, তোকে তো আমি গলা টিপেই মেরে ফেলব, ফাজিল কোথাকার। শিলা ভাইয়া কিন্তু একেবারে ঠিক কথাই বলেছে। সিনথিয়া অসহায় মুখ করে বলল, তুইও। রবিন, ইসুয়া আর শিলা উচ্চ স্বরে হেসে ওঠে। আফজাল সাহেব ভ্রু কুঁচকে বলেন, মেয়েটাকে এভাবে জ্বালাচ্ছিস কেন তোরা দুটিতে? দিতি বেগম, সত্যিই তো। ও একটু রান্না শিখতে চাইছে, তোদের জন্য শান্তিমতো সেটাও করতে পারবে না। সিনথিয়া, যখন তোদের ছেড়ে চলে যাব তখন মিস করবি। তখন চাইলে ও দেখা করতে পারবি না। শিলা, আসলেই। তবে একটা কথা কি, বাংলাদেশের খাবারগুলোর 12টা বাজিয়ে এখন লন্ডনের ডিশগুলোর 14টা বাজাতেই সাদ ভাইয়া তোমাকে ওই দেশে নিয়ে যাচ্ছে। রবিন হেসে, একদম রাইট। সিনথিয়া, দূর, আমি গেলাম। তোদের সাথে আর কোনো কথাই নেই। সিনথিয়া অভিমান করে চলে গেল। হ্যাঁ, সিনথিয়ার সাজা মওকুফ করা হয়েছে 2 মাস পরই। কারণ তার কোনো গুরুতর অন্যায় ছিল না। শোধরানোর জন্য তাকে 2 মাস হাজতে কাটাতে হয়। সিনথিয়া নিজেকে অনেকটা সংশোধন করে ফেলেছে। তার ভালো আচরণের জন্য তাকে ছেড়ে দেয়া হয় কারাগার থেকে। রেহানা বেগম সাদের বিয়ে নিয়ে এবার বাড়াবাড়ি রকমের পাগলামি করতে থাকেন। 3 দিন 3 রাত না খেয়ে অসুখ বাঁধিয়ে বসলেন। সাদ আর অমত করেনি। রেহানা বেগম যাকে পছন্দ করবেন তাকেই বিয়ে করে ঘরে তুলবে বলে দিয়েছে। রেহানা বেগম বাঙালি মেয়েকেই বৌমা হিসেবে চায়। তাই তিনি আবারও কয়েকদিনের জন্যে দেশে আসেন ছেলের জন্য মেয়ে খুঁজতে। দেশে এসে একা মানুষ কোথায় থাকবেন? তাই রিদিমাদের বাড়িতেই উঠেন তিনি। সিনথিয়াকে দেখে তিনি অবাক হলেন। আগের চেয়েও অনেক পরিবর্তন আসে তার আচরণে। পোশাক আশাকেও অনেকটা শালীনতা এসেছে। ভদ্র স্বভাবের মিষ্টি মেয়ে হয়ে উঠেছে সিনথিয়া। তাই তিনি মেয়ে খোঁজার মতো বোকামি করলেন না। রিদিমাদের বাড়িতে থেকেই সিনথিয়াকে কিছুদিন গোপনে গোপনে পর্যবেক্ষণ করলেন। তারপর আফজাল সাহেব আর সুরাইয়া খানের কাছে সিনথিয়া এবং সাদের বিয়ের প্রস্তাব রাখলেন। সাদ নিঃসন্দেহে ভালো ছেলে। তারা আর অমত করলেন না। সিনথিয়ার মনে ও সাদের জন্য একটু সফট কর্নার ছিল আগে থেকেই। এখন বিয়ের কথা শুনে সে কিছু বলল না। রিওয়াক্স করেছিল সাদ। শেষমেশ কিনা সিনথিয়া আর মেয়ে পেল না তার মা। কিন্তু রিদিমার কথা মতো সাদ ও আসে কয়েকদিনের জন্যে বাংলাদেশে। সিনথিয়াকে বোঝার জন্য কিছু সময় দেয়। সিনথিয়ার সঙ্গে অনেকটা সময় স্পেন্ড করে সে। তারপর ধীরে ধীরে সাদ ও বুঝতে পারে আসলেই মেয়েটা অনেক চেঞ্জ হয়ে গেছে। তারপর 2 পরিবারের মতানুযায়ী বিয়ের ডেট ফিক্সড হয়। সিনথিয়া বলে সে আগে সংসারের সকল কাজ শিখবে, তারপর শ্বশুরবাড়িতে পা রাখবে। এতে সাদ আর সিনথিয়া দুজনে দুজনকে চেনার আরেকটু সময় পাবে। সিনথিয়ার কথায় সাদ আর রেহানা বেগম বেশ খুশি হলেন। মেনে ও নিলেন। ব্যাস, সিনথিয়া সারাদিন ভর কাজ শিখছে নিজের সংসারের জন্য আর রাতে তার উডবি হাজবেন্ডের সাথে জমিয়ে প্রেম করছে। যেতে যেতে 9 মাসে পা দিল ইসুয়া আর তার সন্তানরা। আজ ইসুয়ার ডেলিভারি ডেট। বাড়িতে সবাই আজ যে যার কাজ ফেলে সারাক্ষণ ইসুয়াকে চোখে চোখে রাখছে। আজ সকাল সকাল নিশুয়া ও চলে এসেছে বোনের কাছে। ইসুয়া সবার চক্ষুবন্দি আজ।
নিশুয়াকে ইসুয়ার কাছে বসে থাকতে নির্দেশ দিয়েছে তার মা। ইসুয়া অস্বস্তিতে একটু কপাল ভাঁজ করেও শান্তি পাচ্ছে না। নিশুয়া কি হলো? শরীর খারাপ লাগছে? আন্টিকে ডাক্তারবো? ভাইয়াকে ডাক্তারবো? কি হলো বল? ইসুয়া রেগে তুই চুপ করে বসে পাহারা দেওয়ার হলে দে। একটা কথা বলবি তো? তোর জিভ কেটে সিন্নি রাঁধব। নিশুয়া মলিন মুখে আচ্ছা। তবে খারাপ লাগলেই বলবে কিন্তু। ইসুয়া বেচারি এতটা কড়া পাহারায় আছে যেন নিঃশ্বাস নিতেও অসুবিধা হচ্ছে। হঠাৎ ইসুয়ার রুমে প্রবেশ করল শাহেদ। শাহেদ আসব? ইসুয়া আসেন ভাইয়া। শাহেদ শরীর ঠিকঠাক তো? ইসুয়া আলহামদুলিল্লাহ। শাহেদ ভালো। তবে শরীর একটু খারাপ হলেই কাউকে না কাউকে জানাবে। ইসুয়া ভাইয়া আপনিও? আমার আর ভালো লাগছে না। সারাদিন আপনার ভাই পাহারা দিল। এখন এই হতচ্ছাড়ি উগান্ডাক্তার কে রেখে গেছে মা। আমি একটু কমফর্টেবল ফিল করব তার জন্যেই। শাহেদ আর চোখে নিশুয়ার দিকে তাকাতেই নিশুয়ার চোখে চোখ পড়ে গেল। নিশুয়া অন্যদিকে ফিরে গেল। শাহেদ আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো। নিশুয়া ভ্রু কুঁচকে কাকে বলছেন? ইসুয়া কাকে আর তোকে? যা পানি নিয়ে আয়। নিশুয়া আম্মু, আন্টির আর ভাইয়ার কড়া নির্দেশ তোমাকে এক সেকেন্ডের জন্য চোখের আড়াল করা যাবে না। শাহেদ এখানে আমি আছি তো। এত বেশি তোমাকে বুঝতে হবে না, যাও পানি নিয়ে এসো। শাহেদের ধমকে নিশুয়া উঠে গেল। মুখটা বাংলার পাঁচ করে রুম থেকে বেরিয়ে গেল সে। ইসুয়া আর শাহেদ হেসে উঠল। শাহেদ তোমার বোনটা এমন কেন? ইসুয়া আপনার ছাত্রী এমন কেন? সেটা আপনিই ভালো জানতে পারবেন। শাহেদ আমার সাথে চালাকি করা হচ্ছে? ইসুয়া মোটেও না। হঠাৎ ইসুয়ার তলপেটে মোচড় দিয়ে ওঠে। ব্যথায় কুকড়ে ওঠে সে। কিন্তু সামনে থাকা বড় ভাইয়ের সামনে লজ্জায় সে স্বাভাবিক থাকার চেষ্টা করে। শাহেদ বেচারা পুরুষ মানুষ, মেয়েলি ব্যাপারে সে নিতান্তই অজ্ঞাত। সে ইসুয়ার সামনে বসে রইল। দিতি বেগম আর সুরাইয়া খান এসেছেন ইসুয়ার খোঁজ করতে। এসে তার চোখমুখ দেখে তাদের যা বোঝার ছিল বুঝে নিয়েছেন। সুরাইয়া খান শাহেদের দিকে তাকিয়ে বলল, সুরাইয়া খান একটু ড্রয়িং রুমে যেত। শাহেদ কেন? দিতি বেগম যেতে যখন বলছে জানা। শাহেদ চলে যেতেই ইসুয়ার চোখমুখের রং পাল্টে গেল। কপাল দিয়ে সমানে ঘাম ঝরতে লাগল। দিতি বেগম ইসুয়ার পাশে বসেই রবিনকে কল দিল ন। দিতি বেগম কোথায় তুই? রবিন বাসার আশেপাশেই আছি নয়নের সাথে। দিতি বেগম জলদি আয়। গাড়ি বের কর। রবিন এক্ষুনি আসছি। রবিন জলদি ফোন কেটে নয়নকে নিয়ে বাসায় আসে। দিতি বেগম আর সুরাইয়া খান ইসুয়াকে নিয়ে নিচে নেমে আসলেন। সিনথিয়া আর শিলা এগিয়ে আসে। নিশুয়া পানির গ্লাস হাতে এগিয়ে এসে, নিশুয়া কি হয়েছে? দিতি বেগম হসপিটালে নেওয়ার সময় হয়েছে। তোমার আম্মুকে ফোন করে খবরটা দিয়ে দাও। নিশুয়া আচ্ছা আন্টি। দিতি বেগম, রবিন, সিনথিয়া ওরা তিনজনে ইসুয়াকে নিয়ে হসপিটালে যায়। ইসুয়ার বাবা মা ও মেয়ের কথা শুনে বাসা থেকে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। ইসুয়াকে নিয়ে হসপিটাল অ্যাডমিট করানো হল। রিদিমা তখন একটা মিটিংয়ে ব্যস্ত ছিল। বাড়ির নাম্বার থেকে কল আসতে দেখেই তার টনক নড়ে। সে জলদি করে কলটা রিসিভ করে। শিলা আপু। রিদিমা শিলা কি হয়েছে? ইসুয়া ঠিক আছে?
শিলা এখনো খবর জানি না। তবে হসপিটালে এতক্ষণে বোধহয় অ্যাডমিট করা হয়ে গেছে। রিদিমা আচ্ছা। আমি রবিনকে কল দিচ্ছি। তুমি লাইনটা কাটো। শিলা কল কেটে দেয়। রিদিমা মিটিংটা জলদি শেষ করে। রবিনের নাম্বারে কল দিতেই রিসিভ করে রবিন। রিদিমা কি অবস্থা? রবিন ওটিতে নিয়ে গেছে। আমার খুব টেনশন হচ্ছে। রিদিমা আল্লাহ ভরসা। মা আছে তো? রবিন হুম। মা, সিনথিয়া, ঝুমা আন্টি আর তারেক আঙ্কেলও আছেন। রিদিমা ঠিক আছে। অপেক্ষা কর, ভয়ের কিছু নাই। আমাকে আপডেট জানাস। অপেক্ষায় আছি। রবিন আচ্ছা। রবিনের চোখ দুটো লাল হয়ে আছে। চুলগুলো উস্কো খুস্কো। চেহারায় ক্লান্তির ছাপ। প্রায় 2 ঘন্টা পর একজন নার্স এসে দুটো নাদুস মেয়ে রবিনের সামনে ধরল। নার্স আপনার মেয়ে। রবিনের হাতগুলো কাঁপছে। তার হাতে যেন কোনো শক্তি পাচ্ছে না। দিতি বেগম এগিয়ে এলেন। একটা মেয়েকে দিতি বেগম নিজে নিলেন আর অন্য মেয়েটা ঝুমা বেগম নিলেন। রবিন নার্স, আমার ওয়াইফ। নার্স উনার এখনো জ্ঞান ফেরেনি। রবিন কখন ফিরবে? নার্স কিছুক্ষণ অপেক্ষা করুন। রবিন দেখা যাবে? নার্স কেবিনে দেওয়া হলেই দেখতে পারবেন। মেয়েদের কোলে নিয়ে দাদি নানির আনন্দের সীমা নেই। রবিন তার অধ্যাপিকার জ্ঞান ফেরার অপেক্ষায় বসে আছে। সে তার অধ্যাপিকার সর্বোচ্চ সুস্থতা কামনা করছে মনে মনে। নিশুয়ার চিল্লাচিল্লিতে সারা চৌধুরী বাড়ি কেঁপে ওঠে। সুরাইয়া খান কিছু কাজে বাইরে গিয়েছিল। শিলা বাসার ছাদে। নিশুয়া যখন সিঁড়ি দিয়ে নামতে নামতে চিল্লাচ্ছিল তখন শাহেদ এগিয়ে এল। শাহেদ কি হলো? এভাবে লাফালাফি করার মানে কি? নিশুয়া আমি আন্টি হয়ে গেছি। শাহেদ বুঝলাম আন্টি হয়েছেন। কিন্তু যেভাবে লাফাচ্ছেন হাত পা ভেঙে হসপিটালে ভর্তি হতে হবে। নিশুয়া আমার অনেক খুশি লাগছে। শাহেদ কেন? নিশুয়া দুইটা ভাগ্নি। পড়ি। ও পিপিপিপিপিএস। শাহেদ হায় খোদা। নিশুয়া কখন বাসায় ফিরবে? আমার আর তরস সইছে না। শাহেদের পকেটের ফোনটা ভাইব্রেশন হচ্ছে। কলটা ধরতেই রিদিমার কণ্ঠ ভেসে এলো। রিদিমা হ্যাঁ রে কি অবস্থা? রবিন অনেক টেনশনে আছে, তাই ওকে কল করার সাহস পাচ্ছি না। শাহেদ হেসে তোর ডাবল প্রিন্সেস এসে গেছে পৃথিবীতে। রিদিমা ইসুয়া? ইসুয়ার কি খবর? শাহেদ ওটা তো জানি না। আমি জেনে কল ব্যাক করছি তোকে। রিদিমা আচ্ছা। 5 বছর পর। লন্ডনের রাস্তা দিয়ে একটা সাদা ধবধবে ফর্সা গায়ের রঙের পুচকি হেঁটে যাচ্ছে। পিছন থেকে কেউ একজন ডাক্তার লো তাকে। হে লিটল প্রিন্সেস। মেয়েটা আমি? হ্যাঁ গো প্রিন্সেস। তোমাকেই ডাক্তার লাম। মেয়েটা আপনি কি আমার পরিচিত? যদি বলি আমি তোমাকে চিনি, তবে তুমি আমাকে কখনো দেখনি? মেয়েটা তাহলে আপনি আমার অপরিচিত। হুম খুব পাকা তুমি। চকলেট? মেয়েটা নো অপরিচিত কারো কাছ থেকে কিছু নিতে নেই। কেন? মেয়েটা যদি আপনি আমাকে কিডন্যাপ করেন। আগন্তুক ভ্যাবাচ্যাকা খেয়ে গেল, কে বলেছে? মেয়েটা আমার পিম্মি। অপরিচিত লোকদের থেকে দূরে থাকতে বলেছে। লোকটা মেয়েটার গাল টেনে দিল একেবারে পিম্মির মতো হয়েছ। মেয়েটা আমার পিম্মিকে আপনি চিনেন? লোকটা চিনব না কেন?
তোমার পিম্মি হলো বড় প্রিন্সেস আর তুমি হলে লিটল প্রিন্সেস। মেয়েটা আপনি কে? লোকটা ধরো, আমি তোমার ভালো আঙ্কেল। মেয়েটা ভালো আঙ্কেল কি কারোর নাম হয়? লোকটা তোমার নাম কি প্রিন্সেস? মেয়েটা ইরা। ইরা চৌধুরী। লোকটা চকলেট নিবে না ইরা? মেয়েটা নেওয়া বারণ। লোকটা হেসে উঠে দাঁড়ায়, ওকে বাসায় যাও। তোমার পিম্মি অপেক্ষা করছে তো তোমার জন্য। মেয়েটা কপালে হাত দিয়ে, আজ তো পাপা আর মাম্মা ও আসার কথা। আমি ভুলেই গেছিলাম। বাই ভালো আঙ্কেল। কথাটা বলেই ইরা ছুটে গেল। 10 পা এগিয়ে গেলে সামনে যে বাড়িটা আছে সেটাতে ঢুকে পড়ে মেয়েটা। কিন্তু ইরার শেষের কথাটুকু যে আগন্তুকের চোখে পানি উপহার দিল সেটা কি ওই 5 বছরের ছোট বাচ্চাটা বুঝেছে? শুভ, তুই এসেছিস? দোস্ত, তোকে একটিবার দেখতে পাওয়ার আকাঙ্ক্ষা আমার পূর্ণ হবে তাহলে? রিদিমা, সাদ, সিনথিয়া, ইসুয়া আর রবিন বসে আড্ডাক্তার দিচ্ছিল। রিদিমা রবিনের দিকে তাকিয়ে, রিদিমা, ইরা তোকে দেখলে অনেক খুশি হবে। ইসুয়া, আপু ও এখনো আসলো না যে? রিদিমা, স্কুল তো ছুটি হয়ে যাওয়ার কথা এতক্ষণে। রবিন চলে আসবে, নো টেনশন। আরেকজন তার ছোট ছোট হাত দুটো দিয়ে সারা শরীরে ক্রিম কেক মাখিয়ে এগিয়ে আসলো ইসুয়ার দিকে। মাম্মা, আমাকে ভূতের মতো লাগছে তো? সাদ এগিয়ে আসে, আমার পিচ্চি মামুনিটা ভূত সাজতেন চাইছে কেন? ইরাকে ভয় দেখাব। সিনথিয়া, রিদিমা আর সাদ হেসে উঠল। রবিন এগিয়ে এসে কোলে তুলে নিল মেয়েটাকে। ইসুয়া চোখ রাঙিয়ে, ঈশা একদম না। বোনের সাথে একেবারে দুষ্টুমি করবে না বলে দিল ম। ঈশা, আমি ওকে ভয় দেখাবই দেখাব। ইসুয়া রিদিমার দিকে তাকিয়ে, কি বিচ্ছু দেখলে আপু? সিনথিয়া, ইরা একদম রিদিমা আপুর মতো হয়েছে। আর ঈশা? রিদিমা উঠে রবিনের কান ধরে, এটা হয়েছে একেবারে এই বিচ্ছুটার মতো। রবিন, মেয়ের সামনে বাপের কান ধরলে? আমার আর ইজ্জত রাখলে না আপনি? ঈশা রিদিমাকে রবিনের কান ধরতে দেখে হাততালি দিতে থাকে। হঠাৎ ইরা ছুটে এসে সামনে দাঁড়ায়। ইরা, পাপা। রবিন, আমার ইরামণি এসে গেছে? ইরা, হুম। ইসুয়া সাদের দিকে তাকিয়ে দেখেছেন ভাইয়া। দুটোই বাবা ভক্ত। সিনথিয়া, না ভাবি, এটা ভুল বললে। ইরা রিদিমা আপুর মতো বাবা ভক্ত। কিন্তু ঈশা তোমাকে ছাড়া কিচ্ছু বুঝে না। যেমনটা রবিন মামিমণিকে ছাড়া কিছুই বুঝত না। সাদ হেসে, সিনথিয়ার কথায় যুক্তি আছে। রবিন সিনথিয়ার দিকে তাকিয়ে, তোর বাচ্চা হলে যেন সাদ ভাইয়ার মতোই হয়, নয়তো বেচারা সাদ ভাইয়ার যা হাল হবে। সাদ, তা যা বলেছ ভাই। আমার মা আর তোমার বোনের জ্বালায় আমি এমনিতেই অতিষ্ঠ। আর বাচ্চা যদি ওদের কারো মতো হয়, আই হ্যাভ গন। সিনথিয়া, কি বললে? সাদ রবিনের দিকে তাকিয়ে, আমি কি কিছু বলেছি? মনে নেই তো। রবিন আর রিদিমা উচ্চ স্বরে হেসে ওঠে। রিদিমা রবিনের দিকে তাকিয়ে, ইরাকে যদি নিয়ে যেতে চাস এবার নিয়ে যেতে পারিস দেশে। ওর সব ট্রিটমেন্ট শেষ। ইসুয়া, এরকম কথা একদম বলবে না আপু। রবিন ও তোমার কাছেই থাকুক। একাকী জীবন আর কত কাটাবে? রিদিমা, অভ্যাস হয়ে গেছে যে। ইসুয়া, এখনো অনেকটা সময় পড়ে আছে আপু। সিনথিয়া এগিয়ে এসে, আপু এবার তো বিয়েটা করে নাও। রিদিমা, জীবনটা এমনিতেই চলে যাচ্ছে তো বেশ। সাদ বলে কোনো লাভ নেই ওকে। রিদিমা, ইসুয়া, এবার তোমাদের সাথে ইরাকে নিয়ে যাও। আমার মতো ও পরিবার থেকে দূরে থাকুক, আরেকটা রিদিমা তৈরি হোক, সেটা আমি চাই না।
ইসুয়া এটা আমি করতে পারবো না আপু। রিদিমা ইসুয়া ও তোমার মেয়ে। ইসুয়া বিগত 4টা বছর ও তোমার কাছেই আছে তো। 1 বছরের মাথায় যখন ওর একটা শারীরিক সমস্যা দেখা দিল তখন ওর ট্রিটমেন্টের জন্য তুমি ওকে এখানে নিয়ে এলে। 4টা বছর যত রকমের ট্রিটমেন্ট লাগবে সবকিছুর দায়ভার তুমি নিয়েছ। আমি তো ঈশাকে নিয়ে ওর দেখভাল করার সুযোগটুকু ও পাইনি। এখন ও যখন সুস্থ স্বাভাবিক হলো, আমি ওকে নিয়ে চলে যাব? এতটা নির্দয় হয়তো আমি হতে পারবো না। রবিন আপনি আমার এই মেয়েটা তোমার কাছেই থাকুক। ওকে তুমি তোমার জন্য রেখে দাও এখানে। রিদিমা আমার জন্য এই বাচ্চা মেয়েটা বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হবে? সাদ তুই ওর বাবা মায়ের চেয়ে ও কম কিসে? এই শহরের সবাই জানে লন্ডনের বিজনেস ওম্যান রিদিমা চৌধুরীর একমাত্র মূল্যবান সম্পদ তার ওয়ান এবং অনলি মেয়ে ইরা চৌধুরী। রিদিমা তারপর ও বাবা মা তো বাবা মাই হয়। রিদিমাকে ইরাকে ডাক্তার। ইরা আর ঈশা তখন খেলায় মগ্ন। ফুফু ভক্ত ইরা তখন ছুটে রিদিমার কাছে এল। রিদিমা ইরা পাপার সাথে দেশে যাবে? ইরা না। পাপার সঙ্গে আমি চলে গেলে তোমাকে দেখবে কে? রিদিমা হেসে পাকা বুড়ি। শাহেদ চিল্লাতে চিল্লাতে নিচে এলো। শাহেদ মামা। সুরাইয়া খান এভাবে গন্ডাক্তার মতন চেঁচাচ্ছিস কেন? শাহেদ দেখ তোমার আদরের বৌমা আজকেও আমার সাদা শার্টটাতে কফি ফেলে কি করেছে? নিশুয়া পেছনে দিক থেকে এসে 100 বার ফেলব, 1000 বার ফেলব। সুরাইয়া খান নিশুয়া মা। এভাবে বলতে নেই। নিশুয়া মা তোমার ছেলে যে আমাকে জড়িয়ে ধরতে গেছিল তার বেলায়? শাহেদ আমার বউ আমি জড়িয়ে ধরতেই পারি। এতে সমস্যা কি? নিশুয়া আমার হাতে যে কফির কাপ ছিল দেখেননি? আমিও 100 বার কফি ফেলব। শাহেদ আরেকবার ফেলে দেখো খালি। কি করি তোমাকে? নিশুয়া কচু করবে। শাহেদ বললাম তো ফেলে দেখ কফি আবার। সুরাইয়া খান এই তোরা চুপ করবি। কি করছিসটা কি? এভাবে কেউ ঝগড়া করে? নিশুয়া ন্যাকা কান্না করে আমি এখনই রিদিমা আপুকে ভিডিও কল দিচ্ছি। নালিশ করছি দাঁড়ান। নিশুয়া সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। পিছন পিছন শাহেদও ছুটে এলো। নিশুয়া রিদিমার নাম্বারে ভিডিও কল দিল। রিদিমা কল রিসিভ করে। নিশুয়া আপু। রিদিমা আজ আবার কি হলো নিশুয়া পিচ্চির? নিশুয়া তোমার বুড়া ফ্রেন্ড আমাকে কিন্তু এবার বেশি বেশি জ্বালাচ্ছে। এবার আমি চলে যাব বাড়িতে। পাশ থেকে শাহেদ বলল দেখ তোর পিচ্চি ডাক্তার আজকে ও আমার সাদা শার্টটাতে কফি ফেলেছে। রিদিমা তখন রবিন আর ইসুয়ার সামনেই বসা ছিল। রবিন নিশুয়া আর শাহেদের কাণ্ড দেখে হাসছে। ইসুয়া খানিকটা জোরেই বলল, ইসুয়া ভাইয়া আমার বোনের কোনো দোষ নেই। বরাবরের মতোই আপনার ভুল। শাহেদ মুখ কালো করে মানে? ইসুয়া ও আপনাকে কফি দিতে গিয়েছে। আপনি কাপ হাতে না নিয়ে ওকে জড়িয়ে ধরতে গেলেন কেন? শাহেদ কাশতে লাগল। রিদিমা ইসুয়ার সঙ্গে তাল মিলিয়ে বলল দ্যাটস রাইট তোর ওকে জড়িয়ে ধরার অন্য কোনো সময় নেই? পিচ্চিটা কফি আনার পর ওকে জড়িয়ে ধরতে মন চায়? শাহেদ প্রিয়দর্শিনী এটা ঠিক না। মানলাম নিশুয়া পিচ্চি হলেও আমার বউ। বউয়ের সামনে বলছিস বল। কিন্তু ছোট ভাই আর তার বউয়ের সামনে এভাবে বলা কি বেশি জরুরি? শাহেদ এবার নিশুয়ার দিকে তাকালো ফোনটা রাখো শুধু। আজ তো তোমার খবর আছে। কে বাঁচাবে আমার হাত থেকে আমিও দেখব। নিশুয়া ভেঙ্গচিয়ে অন্যদিকে ফিরে গেল। লন্ডনে তখন বিকেল বেলা। রিদিমা, রবিন, ইসুয়া মেয়েদের নিয়ে বাইরে ঘুরতে বেরিয়েছে। সাথে সাদও আছে।
সিনথিয়া প্রেগন্যান্ট, শরীরটা হঠাৎ খারাপ লাগছিল, তাই বের হয়নি। ইরা আর ঈশা কিছুটা আগে আগে হাঁটছিল একসঙ্গে। ওরা একটা পার্কে এসেছে। যথেষ্ট সিকিউরিটি আছে বাচ্চাদের জন্য পার্কটাতে, তাই রবিনরা একটা জায়গায় বসে নিশ্চিন্তে আড্ডাক্তার দিচ্ছে। ইরা আর ঈশা আশেপাশেই ঘুরে ঘুরে দেখছে আর খেলছে। হে লিটল প্রিন্সেস। ইরা ভালো আঙ্কেল। শুভ ইরার দিকে এগিয়ে এসে কেমন আছো? ইরা ভালো। শুভ চকলেট? ইরা নু। শুভ আজ ও নিবে না? ইরা আমরা কি পরিচিত? পিম্মি বলেছে অপরিচিত কারো কাছ থেকে কিছু নিতে নেই। হঠাৎ ঈশা এগিয়ে এলো শুভর দিকে। শুভ ঈশাকে দেখে হা করে আছে। দুজনের অবিকল চেহারা দেখে সে অবাক। ঈশা হ্যালো আঙ্কেল। শুভ আমতা আমতা করে হ্যালো। ঈশা শুভর বাড়িয়ে দেওয়া চকলেট নিতে যাবে, ইরা বাদ সাধল। ইরা এই চকলেট নিবি না। পিম্মি কি বলে শুনিস না? ঈশা শুভর হাত থেকে চকলেট নিতে নিতে বলল পাপা বলে, রাস্তায় কেউ কিছু দিল খাবি না। ব্যাগে নিয়ে নিবি আর বাড়িতে এসে আরামসে খাবি। শুভ নিজেই নিজেকে বলল অবিকল রবিন। ইরা তুই পিম্মির কথা মানছিস না ঈশা। ঈশা আমি পাপার কথা মেনে চলছি। তুই চুপ থাক। ইরা আর ঈশা ঝগড়া করতে লাগল। শুভ ছলছল চোখে তাকিয়ে আছে। হঠাৎ শুভ তার দুহাতে আঁকড়ে ধরে ইরা আর ঈশাকে। বুকে জড়িয়ে ধরে। ইরা আর ঈশা নিশ্চুপ হয়ে রইল। ইরা আর ঈশাকে কিছুক্ষণ যাবৎ দেখতে না পেয়ে ইসুয়া ডাক্তারতে লাগল। তারপর ও দুজনের জবাব পেল না সে। তাই আড্ডাক্তার আসর ছেড়ে এগিয়ে এলো ইসুয়া। খানিক দূরে ইসুয়াকে দেখেই আড়াল হয়ে গেল শুভ। ইসুয়া এগিয়ে এসে এখানে কি করছো দুজন? ইরা দেখ না মাম্মা। ঈশা অপরিচিত লোকের থেকে চকলেট নিয়েছে। ঈশা নিয়েছি, খাইনি তো। ইসুয়া ঈশা এটা ঠিক না। এরকম আর করবে না। ঈশা পাপা বলে যে। ইসুয়া হয়েছে পাপার সৈনিক। পাপা কি বলে এটা আমাকে বোঝাতে হবে না আর। তোমাকেও পিম্মির কাছে রেখে যাওয়া উচিত। ইসুয়া ইরা আর ঈশাকে দুজনকে দুহাতে ধরে নিয়ে চলে গেল। আড়াল থেকে শুভ ছলছল চোখে ফিসফিসিয়ে বলে উঠল হারামিটার দুটো প্রিন্সেস আছে। একটা পুরো ফুফুর মতো হয়েছে, অন্যটা হারামি প্রো ম্যাক্স পুরাই ওর মতো। রবিনরা পার্ক থেকে বেরিয়ে আসে বাসায় যাওয়ার উদ্দেশ্যে। ইরা রবিনের কোলে। ঈশা সাদের হাত ধরে হাঁটছে। পিছনে ইসুয়া আর রিদিমা। হঠাৎ ইরা রাস্তার অপর পাশে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, হাওয়াই মিঠাই। রবিন তুমি খাবে মামনি? ইরা হুম। পিছন থেকে ঈশা ও বলে উঠল আমিও খাব। রবিন আচ্ছা তোমরা সাদ আঙ্কেলের কাছে দাঁড়াও, আমি নিয়ে আসছি। ইরাকে কোল থেকে নামিয়ে সাদের কাছে দিল। রবিন মেয়েদের দিকে তাকিয়ে হেসে রাস্তা পার হচ্ছিল। পেছনে থেকে ঈশা ডাক্তার লো। ঈশা পাপা। আমার জন্য গ্রিন কালার। রবিন তখন মাঝ রাস্তায়। ঈশার কথায় মেয়ের দিকে ফিরে তাকালো রবিন। মুচকি হেসে বলল অক। এবার ইরা ডেকে বলল আমার জন্য পিঙ্ক কালার। রবিন হেসে আচ্ছা। মাঝ রাস্তায় বাবা আর মেয়েদের কথোপকথনের মাঝেই একটা গাড়ি ধেয়ে আসছিল রবিনের দিকে। বাকিদের নজরে পড়লেও রবিনের নজরে পড়েনি। সে স্লো মোশনে রাস্তা পার হচ্ছিল। কিন্তু কারো ধাক্কায় সে রাস্তার অপর পাশে গিয়ে পড়ে। রাস্তার একপাশে রিদিমা, ইসুয়া আর সাদ দাঁড়িয়ে আছে।
আর অপর পাশে কপালে কাটা জায়গায় হাত দিয়ে চেপে ধরে দাঁড়িয়ে ছলছল নয়নে সামনের লোকটাকে দেখে যাচ্ছে রবিন। শুভ ধমকে উঠল, ওই দেখে চলতে পারিস না? এখন কিছু একটা হয়ে গেলে কি হতো? রবিন তুই? শুভ সত্যি তুই? শুভ হারামি এখনো কেয়ারলেস রয়ে গেলি। শুভকে দেখে দৌড়ে গিয়ে ঝাপটে ধরল রবিন। শুভ ও সজোরে বুকের সঙ্গে চেপে ধরে প্রাণপ্রিয় বন্ধুকে। রবিন, এভাবে হাওয়া হয়ে গেলি কেন কুত্তা? শুভ, এই তো তোর সামনে দাঁড়িয়ে। রবিন, নয়ন যদি তোকে দেখে কত খুশি হবে জানিস? শুভ, হারামজাদাটা বেঁচে আছে এখনো? সবাই শুভকে দেখে রিওয়াক্স বাটন চাপতেই ভুলে গেল। সাদ আর ইসুয়া এগিয়ে এসে শুভর সঙ্গে আলাপ সেরে নিল। রিদিমা এখনো রাস্তার ওপাশে দাঁড়িয়ে আছে। রিদিমা দুই হাতে ইরা আর ঈশা দুজনকে ধরে রেখেছে। শুভর দিকে প্রথমে শক খেয়ে তাকিয়ে থাকলেও এখন রিদিমা ইরা আর ঈশাকে নিয়ে সামনের দিকে হেঁটে চলছে। শুভ সাদ আর ইসুয়ার সঙ্গে কথা সেরে দৌড়ে রিদিমার পিছু নিল আবারও। এই যে মিস, শুনেন প্লিজ। সিঙ্গল আছেন কি? বলতে চাই একটা কথা। আপনি রাখবেন কি? হেই, আমার মনের রাজপ্রাসাদের রানী হইবেন কি? আর ভালোবাসার একটা গোলাপ আপনি রাখবেন কি? হেই, আপনার পিছে ঘুরে ঘুরে আমি রোদে পুইরা ছাই। বুঝতে গিয়াও এই আমারে বুইঝা ও বোঝেন নাই। আরে আপনার পিছে ঘুরে ঘুরে আমি রোদে পুইরা ছাই। বুঝতে গিয়াও এই আমারে বুইঝা ও বোঝেন নাই। এই যে মিস, শুনেন প্লিজ। সিঙ্গল আছেন কি? দি এন্ড।